ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর গোটা রাজ্যের একেবারে সার্বিক ছবি আপনাদের প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার। সেদিক থেকে প্রায় ৭০% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে শাসক দল। সেদিক থেকে শাসক দলের যে দাবি তা অবশ্যই শাসক দলের নেতৃত্ব রেখেছেন। আমরা একবার কথা বলবো, কথা শুনবো রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কথা। জিতেন্দ্রবাবু, শোনা যাচ্ছে? আপনি নিশ্চয়ই জানেন যে গত 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তারপর গোটা রাজ্যের নির্বাচনী ক্ষেত্রের যে ছবি সেটা পরিষ্কার হয়ে গেছে। কি প্রতিক্রিয়া আপনার? এটা শুধু আমি জানবো কেন, ত্রিপুরা যে 40 লক্ষ মানুষই ভালো করে জানে, ভালো করে দেখেছে, সবার সামনে দিনের আলো মতো পরিষ্কার শাসক দল যারা মাত্র 1.5 মাস আগে নির্বাচনে সেখানে প্রশাসনাত্মক ভোট করে 72% ভোট পেয়ে নাকি জিতেছেন, সে শাসক দল এই পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ জনগণের সামনে দাঁড়াতে সাহস পায়নি। তাই শুরু থেকেই কিভাবে এই জনগণের যে অধিকার এটাকে জবরদখল করা যায়, বিরোধীদেরকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত করা যায়, তার সমস্ত চক্রান্ত করছে তাদের আশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা। আর প্রশাসন, বিশেষ করে পুলিশের উপর তলায় শীর্ষস্তরে যিনি বসে আছেন একটা মেরুদণ্ডহীন একজন ব্যক্তি, তাকে দিয়ে গোটা পুলিশকে এই অপরাধের সাথে তাদেরকে ওই পাপের সাথে যুক্ত করেছেন ত্রিপুরা রাজ্যের পুলিশ বাহিনীকে। তো এটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা যেটা না, এটা তো বেশি শক্তি দিয়ে, গুন্ডা দিয়ে আর প্রশাসনকে প্যারালাইজ করে দিয়ে এটা দখল করে নেওয়া। কাজেই তার এই শব্দ চয়নে আমার বোধ হয় তোমাকে একটু কারেক্ট করতে হবে। আপনারা তো এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, বিশেষ করে পুলিশ প্রধানের কাছে গেছেন এবং নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। কয়েকটি বিষয়ে হয়তো আপনারা চেষ্টা করেছেন যে কথাগুলো তাদের কাছে তুলে ধরার। সেদিক থেকে দাবি পূরণ হলো না বরাবরই বলছেন, ত্রিপুরা উচ্চ আদালতের রায়ও রয়েছে। ঠিক এই সময়ের মধ্যে যখন যেহেতুগুলোই আসলে নির্বাচন হচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হবে, সেদিক থেকে জনগণের কাছে আপনাদের পৌঁছে যাওয়া এগুলো কি সম্ভব হবে? কি করে হবে? ভারতীয় জনতা পার্টি যারা এই দেশে, তারা এই ইলেকটোরাল অটোক্রেসি, আমাদের দেশের যে সাংবিধানিক যে অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, এটাকে কখনোই তারা মান্যতা দেয়নি। সেই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সংবিধান তৈরি অবধি আজকে নরেন্দ্র মোদী সেটা প্রয়োগ করে তার সঙ্গভঙ্গরা দেখাচ্ছে, ত্রিপুরা রাজ্যকে একটা এই ল্যাবরেটরি হিসেবে পরিণত করে। তো সেই জায়গায় আমরা আমাদের তরফ থেকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা নির্বাচন কমিশনের কাছে গেছি, আমরা ডিজির কাছেও গেছি, আমরা হাইকোর্টেও গেছি। কিন্তু হাইকোর্ট অবশ্যই, হাইকোর্টে যে রায় দিয়েছে আমরা এটাকে স্বাগত জানাই, যে ত্রিপুরার যে ক্রমবর্ধমান ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, রাজনীতি অপরাধীকরণ, হাইকোর্টও অবজার্ভ করেছে এবং এতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। কিন্তু যারা এটা কার্যকরী করবে, যারা গণতন্ত্র মানেই না, তাদের কাছে কাকস্য পরিবেদনা হয়নি। তো এটা এইভাবেই হয়েছে। 11 তারিখ থেকে 18 তারিখ অব্দি এই যে মনোনয়নপত্র দাখিলের যে জনগণের চেষ্টা হয়েছে, কিভাবে রক্তাক্ত হয়েছে দিন দুপুরে। আর এই ডিজিপি সাহেব তিনি কিভাবে পুলিশ বাহিনীকে দাঁড় করে রেখে মোয়ের পুতুলের মতো এই মানুষের অধিকার কেড়ে নিয়েছে, এটা ত্রিপুরার যে মানুষ দেখেছেন এগুলো। কাজেই আগামী কটা দিন যে কজনই বা এখনো প্রার্থী আছেন, তারাও ঠিকভাবে তাদের ভোটারদেরকে বা ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন, এটা আমাদের মনে হয় না। কিন্তু আমরা অবশ্যই এই জন্য প্রচার থেকে আমরা বিরত থাকবো না। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের যে লড়াই, এই লড়াই জারি থাকবে। আমরা জনগণের কাছে এগুলো আরো খুলসাভাবে আমরা তুলে ধরবো।
আমরা সর্বশেষ রিপোর্টে দেখতে পেয়েছি বেশ কয়েকজন প্রার্থীও সরাসরি সে অভিযোগ করেছেন তাদের বাড়িঘরে হুমকি দেওয়া হয়েছে, তাদের বাড়িঘরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রীতিমতো চাপ দেওয়া হয়েছে, কোথাও কোথাও প্রাণনাশের হুমকিতে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কয়েকজন অন ক্যামেরায় কথাগুলো বলেছেন, আমাদের সঙ্গে কথাগুলো বলেছেন। আপনি কি কোনোভাবে কমিশনকে, পুলিশ প্রধানকে, পুলিশ প্রশাসনকে? কমিশন সব জানে। আমি কমিশনকে অবশ্যই কাগজে পত্রে কমিশনের অনেক পাওয়ার আছে, কিন্তু বিজেপির শাসনে এরকম সাংবিধানিক পদে যারা আছেন তারাও অসহায়। রাজ্যের যে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী মহোদয় অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমি তাকে দোষ দিই না। তিনি চেষ্টা করে চলেছেন, কিন্তু তিনিও ব্যর্থ। তিনিও এখন এই কলঙ্কের দায় মাথায় নিয়ে এর আগে যে কে রাও এবং মাঝখানে ছিলেন আরেকজন কি নাম জানি, এই নাম ভুলে গেছি, এদের আমলেও সব কটা পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন, তারপরে লোকাল এই মিউনিসিপাল নির্বাচন তাই হয়েছে। শরদিন্দু চৌধুরীও সে কলঙ্ক মাথায় নিয়ে তিনিও বাড়িতে যাবেন, এছাড়া অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই, আমি দেখছি না। তারপরও বলা যায় যারা লড়াইয়ের ময়দানে আছেন, যেসব ক্ষেত্রে নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটার, প্রার্থী, সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য হল, আমি তো বললামই যে গণতন্ত্র পুনরুদ্ধারে, সংবিধানের পবিত্রতা রক্ষায় আমাদের লড়াই জারি থাকবে। কাজে যে কটা আসন লড়াই হচ্ছে, একটা আসন হলো একটা আসনে আমরা সর্বশক্তি দিয়ে নামবো এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার যে এটা মানে আদায় করা, এটাই হবে মূল আমাদের বক্তব্য, মূল আমাদের প্রচারের যে বিষয়বস্তু। এবং জনগণকে এগিয়ে আসার জন্য বলবো, এরা থাকবে না। বিপ্লব কুমার দেব 96% তার সময়তে দখল করেছে, আর মানিক সাহা ভেবেছিল বিপ্লব যদি 96% করতে পারে, আমি কেন 100% করবো না। কিন্তু 96% থেকে 70% নেমে এসছে। তার মানে হলো ওরা পশ্চাৎপদ হচ্ছে, আরো হবে, ওরা নিচ্ছিন্ন হবে, থাকবে না। এটা সাময়িক, অতি সাময়িক। জনগণকে বলবো যে সাহস না হারানোর জন্য, রুখে দাঁড়ানোর জন্য অবশ্যই গণতন্ত্রের জয় হবে, মানুষের জয় হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় অবশ্যই বিরোধী দলগুলোর কি ভূমিকা সেটা আমরা জানার চেষ্টা করব। সেদিক থেকে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিছু বিষয় আমরা জানার চেষ্টা করেছি, আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরেছি। বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআইএম এখনো লড়াইয়ের ময়দানে আছে। পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, বেশ কয়েকটি আসনে সেখানে লড়াই করছে। তার পাশাপাশি কংগ্রেসও লড়াই করছে। একাধিক জায়গায় চতুর্মুখী লড়াই হচ্ছে। সেদিক থেকে বলা যায় ভোট কেন্দ্রিক আবহে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব কিভাবে সম্পন্ন হবে, ফলাফল পর্ব কিভাবে সম্পন্ন হবে, সেদিকে প্রত্যেকের যেমন নজর রয়েছে, আমাদেরও থাকবে, আপনাদেরও নিশ্চয়ই নজর থাকবে।